দর্শক নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। অনেকেই কিন্তু বিশ্বাস করতে শুরু করেছিল যে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে। শুধু ক্ষণ গণনা তাদের চলছিল। জামাতের নেতা কর্মী সহ যারা জামাত বিরোধী রাজনীতি করেন বা জামাতকে পছন্দ করেন না, তারাও কিন্তু ভাবছিল মনে হয় জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে। কারণ জামাতের আওয়াজটা এত ব্যাপক ছিল, আপনি মোবাইল হাতে নিলেই শুধু জামাত আর জামাত। তার পক্ষে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা বয়ান দিচ্ছে নানাভাবে। জামাত সৎ, জামাত হচ্ছে একেবারে পবিত্র একটা দল এবং সৎ মানুষের শাসন, ইনসাফ একটা রাষ্ট্র কায়েম হবে। একটা ভয়ঙ্কর দুর্নীতিমুক্ত, চাঁদা মুক্ত, দখলবাজ মুক্ত একটা পুত পবিত্র একটা দেশ তারা উপহার দেবে। এবং এটা কিন্তু তারা খুব কার্যকরভাবে কাজে লাগিয়েছে, খুব সংগঠিতভাবে। জামাতের এই সংগঠিত আয়োজন, উদ্যোগের কাছে সবকিছু বিলীন হয়ে গেছে। জামাত যে কাজটা করছে তার সমস্ত অর্গানগুলোকে তারা সংগঠিত করছে, দেশে বিদেশে সমস্ত তার শুভাকাঙ্ক্ষীগুলোকে একত্রে এনেছে। জুলাই অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের যে মূল শক্তি এনসিপির নেতাদেরকেও নিয়ে এসছে। অনেকেই মনে করছিল যে এনসিপি বোধহয় একটা আলাদা রাজনৈতিক সত্তা, কিন্তু এনসিপির শেষের দিকে ইনসাফ রাষ্ট্র, ইনকলাব জিন্দাবাদ এই ধ্বনির মধ্য দিয়ে তারা আসলে প্রমাণ করছে যে তারা জামাত থেকে বিচ্ছিন্ন কোনো দল না, জামাতেরই একটা সহযোগী দল। যেমন বলা হয় না, দেখবেন যে শিবির জামাতের কোনো অঙ্গ সংগঠন না, সহযোগী সংগঠন না, এটা একটা স্বাধীন সংগঠন। কি প্রমাণ পাওয়া গেল যখন সাদিক কায়েম দাড়িপাল্লার জন্য ভোট নিয়ে ঘুরছে এবং কোথায় শেরপুরে একটা মৃত্যুর ঘটনা, নিহতের ঘটনা সংবাদ, সাথে সাথে রাতের বেলায় মিছিল বের করে দিল ক্যাম্পাসে। একেবারে উলঙ্গভাবে নেমেছে। এবং এটাই ছিল জামাত ইসলামীর তার রাজনৈতিক জীবনের সেরা একটা সময়, সেরা সুযোগ। তারা সেটাকে কাজে লাগানোর জন্য শত শত কোটি টাকা ব্যয় করছে। টাকার কোনো অভাব ছিল না, দুই হাতের টাকা বিলিয়েছে। দেখেন না, ঠাকুরগাঁ জেলা জামাতের আমির ক্যাশ ধরা পড়লো ৭৪ লাখ টাকা। আরো যদি ব্যাংক বন্ধ ছিল বলে ধরা পড়ছে, ব্যাংক যদি চালু থাকতো সেটা বোঝা যেত না। ইসলামী ব্যাংকের শাখা পোশাখা দিয়ে টাকা একদম তৃণমূল পর্যায়ে চলে গেছে। ভোট, এক একটা ভোট তারা কিনে নিছে, কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। আমরা একটু দেখি যে আসলে কেন পারলো না জামাত, এত সম্ভাবনা জাগিয়েও কেন শেষ পর্যন্ত তাদের তীরে এসে তরিটা ডুবে গেল। জামাতের সব ঠিক ছিল, জামাত একটা ভয়ঙ্কর ভুল করছে, যেই ভুলের ইতিহাস তাদের আছে। জামাত তার রাজনৈতিক জীবনে ভয়ঙ্কর কিছু ভুল করেছে। আমি এই ক্ষেত্রে বলবো এটা দ্বিতীয় বা তৃতীয় ভুল। অনেকগুলো ভুলের মধ্যে একটা ভুল হচ্ছে তাদের, দেখেন, পাকিস্তান ভাগের বিরোধিতা করছে, আর একটা ভুল। দ্বিতীয় ভুলটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরোধিতা করা, দ্বিতীয় ভুল। তৃতীয় ভুলটা করলো তারা ২৫-৩০ বছর জামাতের বিএনপির কোলেপিঠে মানুষ হয়েছে, বিএনপিকে বর্ম হিসেবে, ঢাল হিসেবে তারা ব্যবহার করছে। তার পতাকা তলে, ছায়া তলে বা ছাদের নিচে বিএনপি ছাদ হিসেবে ছিল জামাতের। তার ভিতরে থেকে তারা রাজনীতি সংগঠিত করছে, ধর্মীয় আবরণে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে তারা সংগঠিত করছে। বাংলাদেশের শিক্ষা দীক্ষার যে অবস্থা, ধর্ম দিয়ে রাজনীতি করাটা সবচেয়ে সহজ। সেই সহজ কাজটাকে তারা খুব সংগঠিতভাবে করতে পারছে, এটা তাদের সফলতা। তাদের অনেকগুলো অর্থনৈতিক সোর্স আছে, ইবনে সিনা, ইসলামী ব্যাংকের মতন, সেগুলো তারা খুব গোপন রাখে। আরো অনেকগুলো আছে, ফোকাস টোকাস আরো কি কি জানি আছে, অনেকগুলো রাজনৈতিক দল সংগঠন আছে, সেগুলো তো দেখলেনি তো। শেষ বেলায় এনসিপিও
তার মুখোশ উন্মোচন করলো সবার সামনে যে তারা আসলে জামাত থেকে বিচ্ছিন্ন না। তারা যেটা ভুল করছে বিএনপির বিরোধিতা করা। তারা তাদের রাজনীতিটা যদি করত, তারা ওই যে তারা সৎ সৎ দল, সততার প্রতীক, তারা ইনসাফের রাষ্ট্র কায়েম করবে। কিভাবে কায়েম করবে, কি কি করবে? ওই যে যেমন আমি খুবই আপ্লুত হয়েছিলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে শফিকুর রহমান বলছিলেন যে তারা ক্ষমতায় গেলে তাদের এমপিরা কোনো গাড়ি নেবে না, শুল্কমুক্ত গাড়ি সুবিধা নেবে না, কোনো বাড়ি সুবিধা নেবে না, কোনো বেতন ভাতা নেবে না। এই যে ঘোষণাগুলো এবং মানুষের জন্য আর কি কি করবে, এইগুলোর উপরে তাদের ফোকাসটা করা উচিত ছিল। তারা যখনই বিএনপিকে বিরোধিতা করতে গেল, তখন বিএনপি বলল কিরে, বললো যে ওরা আমাদেরকে দুর্নীতিবাজ বলে কেন? ওরা তো আমাদের ক্যাবিনেটে ছিল, একদম শেষ পর্যন্ত ছিল। এর জবাবটা দিতে পারেনি। বলছে যে আমরা অসততার মধ্যে আমরা যে সৎ থাকতে পারি সেটা প্রমাণ হিসেবে। আরে এটা হইল নির্বাচনী প্রচার অভিযানের পরেই আপনি শুরু করে দিলেন তারা অসৎ দল, অথবা যখন নাকি আওয়ামী লীগ নির্বাচন করবে না, এটা 5ই আগস্টের পরে তো নির্ধারিত হলো যে তারা পালায় গেছে, তারা নির্বাচন করবে না। তো সেই সুযোগকে কাজে লাগে তারা বিএনপিকে অসৎ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এই বয়ান দিতে শুরু করলো। আরেকটা, এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। আরেকটা ভুল করছে তারা, নারীদেরকে নিয়ে আপত্তিকর কিছু তার ভেরিফাইড ফেসবুক পেজে যেটা বলছে, যদিও এটা হ্যাক পেজ, সেখানে কর্মজীবী নারীদেরকে খুব খারাপভাবে চিত্রিত করেছেন জামাতের আমির। এই বিষয়টা যখন নাকি প্রচার হয়ে গেল, অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হলো। নারীদের কর্মঘণ্টা বেঁধে দেয়া মধ্য দিয়ে নারীরা বুঝলো যে এটা বিপদ। কর্মঘণ্টা বেঁধে দিয়ে তার মানে হচ্ছে নারী অবস্থানটাকে খাটো করলো। মুখে বলতেছে সম্মান, এই সম্মানের নাম করে পুতুল বানানোর যে প্রক্রিয়াটা, এটা নারী সমাজের মধ্যে আলোড়ন তৈরি করলো। 2 নম্বর হলো যে জুলাই অভ্যুত্থানের নেতাদেরকে একেবারে জামাতিকরণ করা। ডাকসু, জাকসু, চাকসু সমস্ত নির্বাচিত সংসদকে নামায় দিল। তখন বুঝলো যে না, এটা তো রাজনৈতিক সংগঠন। তাহলে ছাত্ররা মনে করলো যে এরা তাদের কল্যাণে কাজ করবে, কিন্তু দেখা গেল যে তারা রাজনৈতিক ফ্রন্টে তারা কাজ শুরু করলো। তাহলে তরুণ সমাজ, ইয়াং জেনারেশন বিভক্ত হয়ে গেল। দেখলো যে না, তোমরা তো ছাত্রদের কল্যাণে কাজ করবা, তোমরা তো কোনো দলের কল্যাণে কাজ করা, দলের পক্ষে কাজ করার জন্য আমরা ম্যান্ডেট দেইনি। তরুণ সমাজ বিভক্ত হয়ে গেল। আমি বলছিলাম যে মোট 7টা ভোট ব্যাংক আছে। বিএনপি তার নিজস্ব ভোট ব্যাংক, আওয়ামী লীগ ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট ব্যাংক, এই 3টা ভোট ব্যাংক ঐক্যবদ্ধ হয়েছে জামাতের হাত থেকে বাঁচার জন্য। জামাত তার নিজস্ব ভোট ব্যাংকটাকে অক্ষুণ্ণ রাখতে পারছে, কিন্তু বাকি ভোট ব্যাংক গুলো নিরঙ্কুশ করতে পারেনি। সেটা হলো কি, নারীদের ভোট ব্যাংক, তরুণদের ভোট ব্যাংক এবং সুইং ভোটারদের ভোট ব্যাংক। এই 3টা ভোট ব্যাংক বিভক্ত হওয়াতে জামাত পরাজিত হয়েছে। দর্শক, আমার এই বিশ্লেষণের সাথে একমত কিনা মতামত জানাবেন।